সন্তানের জন্য সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ উপহার দিতে চান, তাহলে তার বাবা এবং মায়ের মধ্যে ভালো সম্পর্ক উপহার দিন। একজন সন্তানের জন্য সবচেয়ে দামি উপহার হলো তার বাবা মায়ের মধ্যে ভালো সম্পর্ক। সন্তানকে যত দামি কিছুই দিন না কেন, সেগুলো তাদের মনে থাকবে না। সারা জীবন তাদের মেমোরিতে একটা বিষয়ই থাকে, আর সেটা হলো তার বাবার সাথে তার মায়ের সম্পর্ক কেমন ছিল। সেখান থেকেই সন্তানের আসল শিক্ষা। আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত বিষয় হলো দাম্পত্য সম্পর্কের মধ্যে ভালোবাসার উপস্থিতি। আমরা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে ফেলি। সব সময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করি যে আমরা সন্তানন্ত। বিশ্বাস করুন, সন্তান সেটা যত না চায়, তার চেয়ে বেশি চায় তার বাবা মাকে সুখী দেখতে। একটা সম্পর্ককে মজবুত করতে কমপক্ষে 3টি বিষয় ভীষণ জরুরি। 1. ফ্রেন্ডশিপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। 2. ফ্যাশন। 3. কমিটমেন্ট। যে সম্পর্কে উপরের দুটো থাকে না, অর্থাৎ শুধু কমিটমেন্টের জন্য দুটো সম্পর্ক টিকে থাকে, সেই সম্পর্ককে বলে এমটি লাভ, অর্থাৎ খালি ভালোবাসা। আমাদের বেশিরভাগ দম্পতি একসঙ্গে পথ চলতে চলতে ভালোবাসা শূন্য হয়ে পড়ে। যেখানে ভালোবাসা নেই, সেখানে আমরা সন্তানকে সব শিক্ষা দিতে পারছি, কিন্তু ভালোবাসতে শেখাতে পারছি না। সন্তানরাও পরবর্তীতে গিয়ে তার পার্টনারকে ভালোবাসতে শিখছে না। যে কোনো সম্পর্কে বোঝাপড়া এবং বন্ধুত্বটা টিকিয়ে রাখা ভীষণই জরুরি। তাই উপেক্ষা বা অবহেলা বন্ধ করাটা খুব জরুরি। জানি এসব বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমার অভিজ্ঞতা বলে আমাদের দেশে শতকরা 10 থেকে 20 ভাগ সম্পর্ক হয়তো যৌক্তিক কারণে নষ্ট হয় বা ভেঙে যায়, কিন্তু বাকি শতকরা 80 ভাগ সম্পর্ক ভাঙে একে অপরের অবহেলায়। তাই উপেক্ষা বা অবহেলা বন্ধ করাটা খুবই জরুরি। মেয়েদের মনের বয়স আসলে কখনোই বাড়ে না। আমরাই একটা মেয়েকে জোর করে বাধ্য করি যে তোমার বয়স হয়েছে, এই বয়সে এই রং পরতে নাই, এই বয়সে এমন ছোটদের মতো ব্যবহার করতে নাই, এই বয়সে এত অবুঝ হলে চলে না, এই বয়সে এটা না, ওই বয়সে ওটা না, এটা করো না, ওটা করো না। এরকম করতে করতে মেয়েরা যখন নিজেদের গুটিয়ে নেয়, তখন অনেক বছর পরে স্বামী বলে, তুমি না আগের মতো নাই। যেই হাসি দেখে প্রেমে পড়েছিলাম সেভাবে আর হাসো না। অথচ এই হাসিটা যে বন্ধ হওয়ার কারণ হয় একজন স্বামী। একটু যদি এই হাসিটার যত্ন নিতেন, একটু যদি দিন শেষে মাথায় হাত দিয়ে বলতেন, অনেক কষ্ট হয় না, একটু যদি হঠাৎ অফিস থেকে এসে বলতেন, নিচে নামো, তোমাকে ফুচকা খাওয়াবো, হঠাৎ যদি একটা খোপার কাঁটা কিনে আনতেন, ব্যাস মেয়েরা আটকায় মায়ায়, যত্নে, পুরুষের যত্নে। এরপরেও যদি না আটকায়, তখন না হয় বলতেন মেয়েরাই খারাপ। আপনারা তো বলতেই চান না, সমাজকে ভয় পান। বলবো ওই দেখো বউ ফোন করেছে আর এক্ষুনি ঘরে চলে যাবে। অথচ দিন শেষে বউটাই কিন্তু আপন। তাহলে যত্ন নিতে লজ্জা লাগে কেন? তাকে পূর্ব অধিকার দিতে গেলে মনে হয় মাথায় চড়বে। চড়ুক না মাথায়, বিনিময়ে ঘরটাকে স্বর্গ সুখ দিয়ে ভরিয়ে রাখবে, এটা কম কি? মানুষটাকে অবহেলা করতে করতে যখন সে বোমার মতো ফাটবে, তখন বলবেন মহিলা মানুষই খারাপ। একবার না হয় মন থেকে এই মহিলার যত্ন আত্তি করে দেখেন। এরপরেও যদি খারাপ হয়, বুঝবেন আপনার কপালের দোষ। তখন না হয় আর পাত্তা দেবেন না, কিন্তু একবার তো চেষ্টা করতেই পারেন। একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে, একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন ছোট্ট পুত্রকে, একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান, একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান, একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান। আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন। সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় দুজনেই আল্লাহর কাছে প্রার্থনা করেন।
সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়। মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় 20 বছর। স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি 60টি বছর। কখনো কখনো সেটি 80 বছরেও যেতে পারে, যদি আয়ু 100 বছর হয়। সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন। সন্তান যখন বৃদ্ধ হন তখন কিন্তু সেই দায়িত্ব তার স্ত্রীর কাঁধে এসেই পড়ে। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা। স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে স্বামীর মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকাই সমান, সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন? গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন। একটি সংসার অসুখী হবার পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু সুখী হবার পেছনে একটাই কারণ, আর তা হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে ইনসাফপূর্ণ বোঝাপড়া। দুজনের মধ্যে বোঝাপড়াটা তখনই কাজ করবে যখন সেখানে ইনসাফ বা সুবিচার থাকবে। যখন সেই বিচার ব্যবস্থাপনাটা একতরফা হয়ে যায়, তখনই বিরাট গণ্ডগোল বাধে। সাধারণত আমাদের সমাজের পরিবারগুলোতে এই সুবিচারের খুব অভাব দেখা যায়। 99% ছেলেই মায়ের দিকে বেশি ঝুঁকে যায়, যিনি তার স্ত্রীর শাশুড়ি হন। এটা খুব স্বাভাবিক, যেহেতু রক্তের সম্পর্ক। কিন্তু এটাও মনে রাখা জরুরি যে একতরফা কথা না বলে দুজনের মধ্যে ব্যালেন্স রেখে চললে ব্যাপারটা অনেক সহজ হয়। মাকে কষ্ট দেয়া যাবে না, আবার স্ত্রীর সম্মানহানি হবে এমন কথা কিংবা কাজ করা যাবে না। এটা মাথায় রেখে চললেই সংসার জীবন সুন্দর হয়। যখন কোনো মেয়ে একটি নতুন সংসারে আসে, স্বভাবগতভাবেই সেখানে সে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যতিক্রম হয়তো আছে, ব্যতিক্রমের কথা বলছি না। অনেক চাকরিজীবী শিক্ষিত মেয়েকেও দেখেছি মানিয়ে নিয়ে সহ্য করে যেতে। এই মানিয়ে নিতে নিতে এবং একতরফা আচরণ পেতে পেতে এক সময় সে মেন্টালি সিক হয়ে পড়ে। একটা বেলুনে বাতাস ভরতে থাকলে এক সময় সে আর নিতে পারে না, ফেটে যায়। এবং এই ফেটে যাওয়াটা নিঃশব্দে হয় না, যথেষ্ট শব্দ করেই ফেটে যায়। মেয়েটির বেলাতেও তাই হয়। তার মেনে নেয়ার লিমিট ক্রস করে যায় এবং তখন সে তার সম্পর্কে আর কোনো নেগেটিভ কথা সহ্য করতে পারে না। এবং যখন সে তার বিপরীতে বলা এসব কথার প্রতিবাদ করে, তখনই ওই লোকগুলি যারা মেয়েটিকে কথা শোনাতে অভ্যস্ত ছিল বলে, তোমাকে তো কিছু বলাই যায় না, তুমি রিয়্যাক্ট করো। যে কোনো মানুষের ব্রেনের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, এর বাইরে সে নিতে পারে না। যখন তাকে অতিরিক্ত দেয়া হয় তখন সে ফেল করে, তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, আর তখনই তাকে বলা হয় মানসিক রোগী। ইসলাম নারীদের দায়িত্ব পুরুষের ওপর দিয়েছে, কিভাবে মা এবং স্ত্রীর সাথে আচরণ করতে হবে সেটাও বলে দিয়েছে। তাই একজন পুরুষকে একতরফা আচরণ থেকে বিরত থেকে সংসারের সুখের জন্য দুজনের মধ্যে সুবিচার করেই চলতে হবে। নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে, নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু এমনই, নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরেই সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে। নারী সরলতার প্রতিমা হয়, আবার রাগের উপমাও হয়। সবকিছু নির্ভর করে আপনার ওপর, আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর। স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয়, তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন। আপনি হয়তো বলতেই পারেন, এত কিছুর পরেও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন? রাগ, অভিমান, জেদ আপনারও আছে। শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলেই সেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আবার চাইলে আপনি তাকে ছোটদের মতো ট্রিট করতে পারেন।
ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করুন।